আপনি এই সিদ্ধান্তগুলো কখন নিচ্ছেন? যখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রা সংকটে চরমভাবে পড়ে আছে এবং আশু কোনো মুক্তির কোনো সম্ভাবনা আসলে আপনার নেই। এই পরিপত্রের বিরুদ্ধে অর্থাৎ সরকারের জারি করা এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্ট সেই রিট আমলে নিয়ে সরকারের বিরুদ্ধে রুল জারি করেছে এবং সেই রুল শুনানিতে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। শেখ হাসিনার বিপক্ষে বলবো, জনগণ তার ভোটাধিকার হারিয়েছে, কেউ পার পাবেন না। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে? সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবে না, হঠাৎ ভারতকে নিয়ে প্রধানমন্ত্রীর এত সমস্যা কেন? আর নরেন্দ্র মোদী ভারতে জয়লাভ করা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদী ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারছে না। কেন এত বাধা? আর কেনই বা প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতে তো সঞ্চয় শুরু হয়েছে? কেন এত দুশ্চিন্তা? আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ারলি এবং প্রমাণ এবং বিস্তারিত মাধ্যমে বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলছি। আপনারা শিরোনামে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। প্রধানমন্ত্রী ভারতে গেলে কী এমন সমস্যা হবে? কেন প্রধানমন্ত্রী বারবার ফেঁসে যাচ্ছে? অবশেষে কি পদত্যাগ করতে বাধ্য করছে প্রধানমন্ত্রীকে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। এভাবেই জাতীয় সংসদে ক্ষোভ ঝাড়েন সংসদের বিরোধী দলীয় হুইপ মজিবুল হক জন্য, সরকারদলীয় সংসদ সদস্য তারানা হালিম ও স্বতন্ত্র সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। চাকুরিতে থাকা অবস্থায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কিভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা। এ সময় মজিবুল হক চুন্নু বলেন, সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন কিভাবে? ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি, তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত। এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন, সরকার জানবেন না, তা হতে পারে না। এত বাহিনী, এত এজেন্সি, তারা কি খবর রাখে? এমন প্রশ্ন করেন জাপার এই মহাসচিব। হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন। আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকার 7 দিনের নোটিশ লাগে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? এরপর পয়েন্ট অফ অর্ডারে একই ধারায় ফ্লোর পান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। লম্বা সময় ধরে কথা বলতে থাকেন। কয়েকবার তাকে থামাতেও গিয়েছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তবে কথা বলতে থাকেন তিনি। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। কোন দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটার অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার আজিজ নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? চিৎকার পারবেন না জনাবরা?
এরপর কথা বলতে দেয়া হয় সরকার দলীয় সংরক্ষিত সংসদ সদস্য তারানা হালিমকে। তবে তার জন্য ছিল না কোনো নির্দিষ্ট সময়। এ সময় তিনি বেনিজুরির কথা উল্লেখ করে বলেন, তার মন খারাপ হলে 10টি বাড়ি কিনতেন, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর 2-1টা শাড়ি কিনতে পারি। তারানা হালিম সংসদে বিভিন্ন সিন্ডিকেটের কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান। যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই। প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। তারানা হালিমের বক্তব্যের সময় উঠে দাঁড়ান বিরোধী দলের চিফ হুইপ নূরে আলম চৌধুরী। তিনি জানতে চান কি নিয়ে আলোচনা চলছে। মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা। এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশনের আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয়, ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বলা পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে হবে। তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন, এবার কোন ধারায় বলতে? বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যে কটা ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্ররা সড়ক এবং সড়ক পরিবহনের সংস্কারের পাশাপাশি রাষ্ট্র মেরামতের স্লোগান দিয়েছিল। কোটা সংস্কার আন্দোলন ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং এই আন্দোলনের একটা সফল পরিসমাপ্তি ঘটেছিল। আপাত দৃষ্টিতে একটা সফল পরিসমাপ্তি ঘটেছিল, কারণ ছাত্ররা কোটার সংস্কারের জন্য, বাতিলের জন্য না, কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছিল এবং শেষ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা হয়। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উপর একরকম বিরক্ত হয়ে কোটা বাতিলের ঘোষণা দেন এবং পরবর্তীতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে সরকার পরিপত্র জারি করে। এই পরিপত্রের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের জারি করা এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্ট সেই রিট আমলে নিয়ে সরকারের বিরুদ্ধে রুল জারি করেছে এবং সেই রুল শুনানিতে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। এই সব কিছুই যেটা সাজানো নাটক, সেটা আলাদা করে বলবার কিছু নেই, কারণ সরকারের ইশারা না থাকলে হাইকোর্ট এই রায় দিতে পারত না। যেই দেশে প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছি, এরকম অধ্যত্বপূর্ণ মন্তব্য করতে পারেন সরকারি দলের কোনো নেতা, সেই দেশে বিচার বিভাগ যে কোনোভাবেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে না, সেটা আলাদা করে বলবার কিছু নেই। সরকার এবং সরকারি দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয় বিচার বিভাগ স্বাধীন, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে, কিন্তু আদৌ আসলে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এক্সিস্ট করে না। সবগুলোই এখন সরকারের এক্সটেনশন হিসেবে কাজ করে। সুতরাং আমরা বুঝতেই পারি সরকারের ইশারাতেই এই রিট হয়েছে। এই রিট আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করেছে, আবার এই রুল শুনানিতে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। হাইকোর্টের রায়টা আমরা একটু দেখি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান। এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলেও জানান তিনি। এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। এই রায়ের বিরুদ্ধে, অর্থাৎ কোটা পুনর্বহালে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবে সরকার পক্ষের, রাষ্ট্রপক্ষের আইনজীবী। এখানে বলা হচ্ছে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে 2018 সালের 4 অক্টোবর এই পরিপত্র জারি করা হয়। তখন রিটকারীরা জানান, অর্থাৎ কোটা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা রিট করেছেন তারা জানাচ্ছেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 30% কোটা নবম গ্রেড থেকে 13তম গ্রেড অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বাতিল করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ 14 থেকে 20তম গ্রেডে রাখা হয়েছে, যা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার শামিল। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সুযোগ রাখা হয়েছে কেবলমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে রাখা হয়নি। তারা এটাকে নিজেদের হেয় প্রতিপন্ন করা, অর্থাৎ মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার শামিল বলে মনে করছেন। যদিও 2018 সালে যে আন্দোলনটা হয়েছিল সেটা কোটা সংস্কারের জন্য, কোটা সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য না। মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল করে দিতে হবে সেটা আমরা কখনোই বলিনি। এমনকি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে যারা অংশ নিয়েছেন সক্রিয়ভাবে তারাও কখনো এই কথাটা বলেন। এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার এবং সরকার প্রধান আন্দোলনকারীদের উপর বিরক্ত হয়ে সংসদে ঘোষণা দিয়েছেন সব ধরনের কোটা বাতিল করে দেওয়া হবে। কোটা থাকতে পারে, 10% মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে, কিংবা অন্যান্য যে কোটা আছে যেটা 10% আছে সেটা 5% হতে পারে, কিন্তু পুরোপুরি বাতিলের দাবি ছাত্ররা কখনো করেনি, এটা সরকার করেছে। কিন্তু এখন সরকারি নাটক সাজিয়ে আবারও কোটা পুনর্বহাল করতে চাইছে। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা 10% অবশ্যই থাকতে পারে। মুক্তিযুদ্ধের প্রতি এই দেশের ছাত্র সমাজের যারা 2018 সালের এই কোটা বাতিলের জন্য আন্দোলন করেছে, কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে, তারাও মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্মকে সম্মান করে।
স্বাভাবিকভাবে সম্মান করে। বরং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যতটা ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে, এতটা অন্য কেউ করেনি। মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসার সোল ডিলারশিপই তাদের হাতে, এবং এটা নিয়ে তারা বরাবর ব্যবসা করেছে। সুতরাং এই দেশের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা, সাধারণ চাকরি প্রার্থীরা, তারাও মুক্তিযোদ্ধাদের সম্মান করে। তাদের জন্য কোটা থাকতে পারে, সেটা 5%, 10% হতে পারে, কিন্তু পুরোপুরি বাতিলের দাবি কিন্তু তারা করেনি। কিন্তু এই রিটে যেটা বলা হচ্ছে, কেবলমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, তাদের কোটা রাখা হচ্ছে 30%, এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে রাখা হচ্ছে না, এটা তাদের হেয় প্রতিপন্ন করা। কিন্তু আমি তো বরং উল্টোটা মনে করি, তাদের এখানে রিট করা উচিত ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতেও বা সব ধরনের চাকরি থেকেই আসলে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক। সেক্ষেত্রেই তারা নিজেদের সম্মান নিয়ে দাঁড়াতে পারতেন। হেয় প্রতিপন্ন করা মানে কি? আমাকে বিশেষ সুবিধায় 30% কোটা দিয়ে আমাকে চাকরিতে ঢুকতে হচ্ছে। আমি আমার যোগ্যতায়, আমি প্রতিযোগিতায় অংশ নিয়ে চাকরিতে ঢুকতে পারছি না, আমাকে ওই কোটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটাই তো বরং আমাকে হেয় প্রতিপন্ন করা। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো সেটাই মনে করতাম। স্বাভাবিকভাবেই আমাকে একটা বিশেষ কোটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ সুবিধা নিয়ে আমাকে সরকারি চাকরিতে যেতে হচ্ছে। বরং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে না রাখার জন্য তারা রিট করতে পারত, সেটা হতো তাদের জন্য প্রকৃত সম্মান। এখন আমরা একটু দেখি সরকার কিভাবে এই পুরো নাটকটা আগে থেকে সাজিয়েছে, এবং এখানে সরকারের যে আরেকটা খেলা আছে। এবারে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ যদি আবারও রাস্তায় নেমে আসে, আবারও 2018 সালের মতো একটা আন্দোলন শুরু হয়, এবং সরকার যদি সেই আন্দোলন দমন করতে ব্যর্থ হয়, তখন তারা বলার সুযোগ পাবে এই রায় হাইকোর্ট দিয়েছে, এবং আমরা এই রায়ের বিরুদ্ধে অ্যাপিলিয়েট ডিভিশনে আপিল করব। এবং এই কথাটা কিন্তু সরকার পক্ষের, রাষ্ট্রপক্ষের আইনজীবী ইতিমধ্যে বলে রেখেছেন যে তারা হাইকোর্টের দেয়া অর্থাৎ কোটা পুনর্বহালের এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। তার মানে তখন সরকার দেখাতে পারবে তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে, তারা সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষে অবস্থান নিয়েছে, এবং এর মধ্য দিয়ে সরকার ছাত্র সমাজের, চাকরি প্রত্যাশীদের একটা সহানুভূতি আদায়ের চেষ্টা করতে পারে। অর্থাৎ সরকার এখন দুই দিকেই খেলছে। তারা চাইছে কোটা পুনর্বহাল হোক, কিন্তু যদি এটা তারা করতে না পারে, যদি দেখে আন্দোলন তারা দমন করতে পারছে না, তাহলে হাইকোর্টের ওপরে, আদালতের ওপরে বন্দুক রেখে তারা দেখানোর চেষ্টা করবে এখানে সরকার কিছু করার ছিল না। হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু সরকার এর বিরুদ্ধে আবারও আপিল করেছে। যারা এই আন্দোলনটা করেছে 2018 সালে, এবং এই আন্দোলনের পক্ষে এখনও দেশের ছাত্র সমাজ রয়েছে, এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রায় ঘোষণার সাথে সাথেই যেভাবে ছাত্র সমাজ ফুঁসে উঠেছে, এবং সাথে সাথেই গতকাল সন্ধ্যায় তাৎক্ষণিক তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। আজকে রাজু ভাস্কর্যে বেশ কয়েকটা মানববন্ধন আছে। বিমানের জন্য নতুন উড়োজাহাজ কেনা হচ্ছে, এবং এটা মোটামুটি নিশ্চিতের পর্যায়ে। আমরা নিশ্চয় স্মরণ করতে পারি কয়েকদিন আগে বিমানের যিনি বিদায়ী এমডি আছেন তিনি বলে গেছেন উড়োজাহাজ কেনা তো হচ্ছে, এবং সেটা এয়ারবাস। এই ডিবেটের একটা কারণ আছে, আমাদের মনে থাকার কথা গত বছর যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসেন, তখন সরকারের পক্ষ থেকে এয়ারবাস কেনার কথা বলা হয়, 10টা এয়ারবাস। আমরা জানি খুব ভালো মতো, যেগুলো রিপোর্ট করেছে বিমানের এক্সিস্টিং যে ফ্লিট আছে সেটা দিয়েই তারা যথেষ্ট ফাঁকা টাকা রেখে, মানে প্যাসেঞ্জার এয়ারক্রাফট, কার্গো এয়ারক্রাফট ফাঁকা রেখে চলাচল করছে। কার্গোর অবস্থা তো খুবই খারাপ, মাত্র 6 বা 7% কার্গো ইউজ করা হয়। তারপরও কেনা হবে 2 রকম প্লেনই। এই খবর যখন আমাদের সামনে আসলো তখন হইচই হয়েছে, কিন্তু সরকার এটা কিনবে। কেন কিনবে আমরা রাইটলি অনুমান করেছি, সেই জায়গায় আসবে একটু পরে। কিন্তু যেহেতু বাংলাদেশ বিমান উড়োজাহাজ কিনতে যাচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে পৃথিবীতে আরেকটা যেটা আছে আমেরিকান বোয়িং, তারাও তাদের উড়োজাহাজ বিক্রি করতে চায়। আমরা এই প্রসঙ্গে একটু অফ টপিক হলে জেনে রাখি, চায়না একটা মানে ওয়াইড বডিড এয়ারক্রাফট, মানে পৃথিবীতে এই চওড়া বডি বড় উড়োজাহাজগুলো এই 2টা কোম্পানি তৈরি করে। এছাড়া প্রাইভেট জেট বা টার্বো প্রপ যে প্লেনগুলো আছে সেগুলো কয়েকটা অন্য কোম্পানি আছে, কিন্তু এই বড় উড়োজাহাজগুলো এই 2টো কোম্পানি, একটা ইউরোপের একটা আমেরিকার। চায়না কমেক নামে একটা নতুন ট্রায়াল দিচ্ছে, বলা হচ্ছে সেটাও কোনো একদিন বাজারে আসবে, এবং সেটা যদি সেফ হয় এটা হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে বলে বলা হচ্ছে, যদিও ইটস নট দ্যাট ইজি একটা এরকম বিমানের মার্কেটে ঢোকা। যাই হোক, যে জায়গায় যাচ্ছিলাম, এখন আমেরিকা চেয়েছে তার কাছ থেকে কেনা হোক। আমেরিকার আগে বাংলাদেশে বোয়িং বিক্রি করেছে নতুন, এবং আমরা এটা নিয়ে যেন পিটার হাস দৌড়ঝাঁপ করছেন, সিভিল এভিয়েশনের সাথে বসছেন, এবং আমেরিকার প্রতিনিধি এসেছেন, তাকে নিয়ে গেছেন, তারা এই কথা বলছেন প্রকাশ্যে। খুব স্বাভাবিক, একটা দেশের উড়োজাহাজ মানে বিমান সংস্থা যখন উড়োজাহাজ কিনবে, বোয়িং তার প্লেন বিক্রি করার চেষ্টা করবে, এবং সারা পৃথিবীতে দুটো খুবই কম্পেয়ারেবল কোয়ালিটি, কাছাকাছি কোয়ালিটির বিমান সারা পৃথিবীতে এ দুটো থেকেই কেনে। সো তারা সেই চেষ্টা করছিল, একটা ধাক্কা বা চাপের জায়গা ছিল। এখন সেই পরিপ্রেক্ষিতেই আসলে বলা হলো যে এয়ারবাস কেনা হবে। এয়ারবাস নিয়ে, এই যে এয়ারবাস কেনা হচ্ছে সেটা নিয়ে অনেক সমালোচনা বা অনেক কারণ, কেন এটা উচিত হবে না সেই আলোচনা আমাদের সামনে ছিল। ডেইলি স্টার একটা চমৎকার রিপোর্ট করে দেখিয়েছে যে একেবারে অলাভজনক হওয়া সত্ত্বেও এই উড়োজাহাজ কেনা হচ্ছে। মজার ব্যাপারটা যে অলাভজনক এটা বাইরের কেউ বলে নাই, বাংলাদেশ বিমানের নিজস্ব তারা একটা কমিটি করেছিল, সেটা রিপোর্ট দিয়েছে। পরে অবশ্য একটা ফান্ড হয়েছে, সেই ফান্ডে আসছি। আচ্ছা, বলা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত জানুয়ারিতে দেখতে পায় 2টি এয়ারবাস A350 উড়োজাহাজ কিনলে তাদের বড় ধরনের লোকসান হবে। এরপর গত 22 এপ্রিল একটি নতুন কমিটিকে বিষয়টি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়, এবং মাত্র 3 দিনের মধ্যে নতুন কমিটির সিদ্ধান্তে উপনীত হয় যে এয়ারবাসের উড়োজাহাজ কেনা লাভজনক হবে। বিমান একটা কমিটি করে দিয়েছিল
মানে আমি এটাও একটু অবাক হয়েছি, বাংলাদেশে একটা কমিটি মোটামুটি সহিভাবে কাজ করেছে এবং তারা বলছে যে এই ফ্লাইট পরিচালনা করা লসের হবে। মানে আমি একটু অবাকই হয়েছি, বাংলাদেশে ধরনের কমিটি আছে যারা বিমানী কমিটি কেন করেছে তারা বোঝার পরও ইমানের সাথে দায়িত্ব পালন করেছেন, কিন্তু লাভ হয় নাই। কমিটি পুনর্গঠন এবং 3 দিনের মধ্যে, মানে 3 দিনের মধ্যে আপনি ডিসাইড করে ফেলতে পারছেন যেটা প্রফিটেবল হবে। এই হচ্ছে ব্যাপার। এখন এই এয়ারবাস কেনার কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে কারিগরি আর্থিক মূল্যায়নের উপর নির্ভর করছিল চূড়ান্ত সমঝোতা স্মারক, যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি দিতে হবে। আচ্ছা, আগের কমিটি 6 মাস ধরে, মানে এই নতুন কমিটি 3 মাস, আগের কমিটি 6 মাস ধরে এই অ্যানালিসিস করেছে। এই করে তারা দেখেছে এয়ারবাসের উড়োজাহাজ কেনা হলে এর জন্য বিমানকে 25 বছরে, মানে একটা উড়োজাহাজগুলো যে লাইফ টাইম, তাতে $463.08 মিলিয়ন পর্যন্ত নগদ আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। 46 কোটি, মানে প্রায় $500 বিলিয়ন তার ক্ষতি হবে। এই 5 মাস পর বিমান বোর্ড মূল্যায়ন কমিটি পুনর্গঠন করে এবং একটি কমিটির সাবেক প্রধান ও বিমানের প্রকৌশল পরিচালককে পরিবর্তন করে। বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী 3 দিন সময় দেওয়া হয়। নতুন কমিটি বলছে লাভজনক হবে, যেটার ক্ষেত্রে তারা অনেকগুলো জিনিস কল্পনা করে নিয়েছেন। যেমন বলা হচ্ছে তাদের হিসাবে অনুযায়ী যদি কেবিন ফ্যাক্টর 92% হয়। এই রিপোর্টেই পরের অংশে আছে বাংলাদেশ অত্যন্ত ডিমান্ড আছে বিমান এমন জায়গায় তারা ফ্লাইট পরিচালনা করে। কেবিন ফ্যাক্টর মানে হচ্ছে কত পার্সেন্ট সিট আসলে যাত্রীদেরকে দিয়ে অকুপাইড হয়, মানে এটা 76% আছে এই মুহূর্তে। সুতরাং এটা মানে যেখানে সবচেয়ে বেশি ডিমান্ড আছে এই জায়গাগুলোতে ফ্লাইট পরিচালনা করার পরেই পরিস্থিতি, সুতরাং 92% হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। এই হচ্ছে ব্যাপার। এবং এটা করতে গিয়ে তারা আগে চেয়ে 20% বেশি আয় হবে, তাদের আয় বাড়াতে হবে প্রফিট দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তারপর বলছে যে নতুন কমিটি বলছে এয়ারবাস উড়োজাহাজগুলো শুধু 2 রুটে লাভজনক হবে। একটি হলো ঢাকা, তার মধ্যে একটা হচ্ছে ঢাকা থেকে জন এফ কেনেডি নিউ ইয়র্কের যে বিমানবন্দর সেখানে। অথচ 2006 সালে পরিচালন কার্যক্রম অনিয়ম খুঁজে পাওয়ার পর থেকে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিকে ক্যাটাগরি 2 ফেলেছে মার্কিন ফেডারেল এভিয়েশন কমিটির, ফলে বিমান এখন পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা করতে পারে না। ইন্টারেস্টিং এটা। 6 সালের পর থেকে বিমানের কতগুলো ফল্টের কারণে জন এফ কেনেডি বিমানবন্দরে যেতে পারে 6 থেকে 24, প্রায় 20 বছর। এখন আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি বলছেন এই রুটে গেলে প্রফিটেবল হবে এবং এটাকে ধরে আপনি প্রফিটের হিসাব দেখাচ্ছেন। একটা হচ্ছে একটা কাল্পনিক আপনি কেবিন ফ্যাক্টর দেখাচ্ছেন, একটা হচ্ছে এমন একটা রুটকে আপনি ধরছেন যে রুটটাতে বাংলাদেশ কোনোভাবেই ফ্লাইট পরিচালনা করতে পারছে না। এছাড়া জেট ফুয়েল খরচ কম হওয়ার দেখানোর চেষ্টা করা হয়েছে, মানে খেয়াল করুন এতে তাদের আয় আরো বেশি দেখানো হয়েছে, 1/4 বেশি। জেট ফুয়েল তো আসলে খুবই ভলেটাইল প্রোডাক্ট, মানে এনি পেট্রোলিয়াম প্রোডাক্ট, এখানেও এই কথাটা আছে। দাম বেড়েছে, আর 25 বছরে আপনি জেট ফুয়েলের দাম নিয়ে কিভাবে রিলাই করেন? অত্যন্ত ভলেটাইল জিওপলিটিক্যাল সিচুয়েশনে পৃথিবী চলে গেছে। এই পণ্যটার দাম, পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বহুগুণ বেড়ে যেতে পারে, সেই সম্ভাবনাই রাদার বেশি। কিন্তু আপনি এটা কম দেখাচ্ছেন, কম দেখিয়ে আপনি আয় বেশি করছেন, আপনাকে তো আসলে করতে হবে। তারপরে প্রথম যে কমিটি ছিল তারা আয় ব্যয় করে সবকিছু ক্লিয়ার করে দেখিয়েছে। এছাড়া আরেকটা জিনিস বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কমিটি যেটা যখন প্রথম এয়ারবাস কেনার কথা হয়েছিল তখন বলা হয়েছিল অপ্রতুল সরঞ্জাম, বিমানের বহরের এয়ারবাস বহর ছোট কারণে অতিরিক্ত ইঞ্জিন, খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম সরবরাহ, ককপিট ক্রু, ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ, অন্যান্য সেটআপ বা ট্রানজিশন করার জন্য বিশাল অঙ্কের প্রাথমিক বিনিয়োগ প্রকরণ করা হয়েছে। আমরা একটু বুঝি ব্যাপারটা। বাংলাদেশের হোয়াইট বডি প্লেনগুলো এখন পর্যন্ত বোয়িং, আসলে যেহেতু বোয়িং, আপনি এটার জন্য পুরো ট্রেডিশনাল সময় থেকে যেহেতু এটা আছে, আপনার পাইলটরা, কেবিন ক্রুরা ট্রেইন বোয়িং এ, ওটা যন্ত্রাংশ, এটা গ্রাউন্ড হ্যান্ডলার যারা আছেন তারা সবাই এই বোয়িং এই অভ্যস্ত। এখন নতুন করে আপনি যখন এয়ারবাস আনবেন, অনেক এয়ারবাস কিনলে হয়তো একটা সময় সেটা পরিস্থিতি ভালো দাঁড়াতে পারে, কিন্তু ইনিশিয়ালি তো আপনাকে এগুলো সবগুলোর পেছনে বিনিয়োগ করতে হবে। এটা একটা বিশাল বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ যখন আপনি করবেন তখন এই টাকাগুলো আপনার জন্য বিরাট আর্থিক চাপ তৈরি করবে। আপনাকে পাইলট ট্রেনিং দিতে হবে, এখানে আছে ডিটেল, তাদেরকে রীতিমতো ফ্লাইট থেকে উইথড্র করে লম্বা সময় ট্রেনিং দেবেন, এই সময় আবার এগুলো চালাবে, এগুলোর অল্টারনেটিভ আনতে হবে। এইভাবে টেকনিক্যাল দিক থেকে এটা খুবই বড় ঝামেলা তৈরি করবে। এরকম অনেকগুলো ফ্যাক্টর, অনেক ডিটেইল আছে, আপনারা যারা আগ্রহী তারা একটু পড়ে নেবেন। আমি আমার টেকটুকু একটা বলি, সেটা হচ্ছে আপনি এই সিদ্ধান্তগুলো কখন নিচ্ছেন? যখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রা সংকটে চরমভাবে পড়ে আছে এবং আসলে কোনো মুক্তির কোনো সম্ভাবনা আসলে আপনার নেই। আমি গতদিন একটা ভিডিওতে দেখিয়েছি যে ফিচ রেটিং, 3টা বিখ্যাত ক্রেডিট রেটিং যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা ফিচ বলেছে আমাদের দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রার যে কন্ডিশন সেটা আরো খারাপের দিকে যাবে বলে আমাদেরকে ডাউনগ্রেড করেছে। এটা আরো ডাউনগ্রেডেড হবে সময়ের সাথে, কোনো সন্দেহের কিছু নাই। তো আপনি এখন এই মুহূর্তে এইরকম সংকটের সময় আপনি আসলে এয়ারবাস কেনার চুক্তি করছেন, যাতে আপনাকে ধাপে ধাপে ভবিষ্যতে পে করে যেতে হবে, যখন আদৌ আপনার কোনো প্রয়োজন ছিল না। রিপিট, রাষ্ট্রের প্রয়োজন ছিল না, আমাদের এভাবে বলা উচিত। আওয়ামী লীগের প্রয়োজন ছিল, এখানেই সংকটটা। আওয়ামী লীগের প্রয়োজন ছিল, কারণ গতবার যখন এয়ারবাস কেনার কথা হয়েছে তখন আমি নিজেও ভিডিও করেছি। সেটা হলো আপনি চেয়েছেন সরকারের উপরে যখন চাপ তৈরি করছে আমেরিকা, ইউরোপও কিছুটা তো করছিলই, আপনি ইউরোপকে কিছুটা, ইউরোপের পাওয়ারফুল কিছু দেশ, এয়ারবাস ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন মিলে কয়েকটা দেশ মিলে এটা কম্বাইনলি করে, তো কিছু দেশকে আপনি এক ধরনের ঘুষ দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করবেন, সেটাই ছিল আপনার কৌশল এবং সেটা খুব স্পষ্ট এখন হয়ে যাচ্ছে আপনি সেই কারণেই করেছেন। সুতরাং রাষ্ট্রের প্রয়োজন থাকুক না থাকুক, রাষ্ট্র যত ক্ষতিগ্রস্ত হোক না কেন, আপনাকে দিনের শেষে এয়ারবাস কিনতে হচ্ছে। এয়ারবাস কিনে আপনি সেই জায়গাটা নিশ্চিত করতে চাইছেন। আগে 10টা কথা বলা হয়েছে আমি ধারণা করি, কয়েকটা বইও কিনতে পারে যদি আমেরিকা চাপ বাড়ে। দিনের শেষে এখন 4টা এয়ারবাসের কথা হচ্ছে, আরো 4-5টা বোয়িং আপনি কিনবেন, 2টা বোয়িং কিনবেন, এই করবেন, এই করার চেষ্টা করবেন, দ্বিপক্ষকে শান্ত করার। দিনের শেষে যেটা জরুরি কথা সেটা হচ্ছে আমাদের
রাষ্ট্রের অপ্রয়োজনে কিনছেন, ঋণ করছেন। এর আগে বই কেনার সময় আমাদের রিজার্ভ থেকে টাকা গেছে, এবার অত্যন্ত এক্সপেন্সিভ ঋণ, মানে ইন্টারেস্টে এক্সপেন্সিভ ঋণ মানে হচ্ছে ইন্টারেস্ট অনেক হাই, সেরকম এই রিপোর্টে সব আছে, আপনারা পড়ে নেবেন প্লিজ। অনেক হাই ইন্টারেস্ট রেটে আপনি এই ঋণগুলো কিনবেন, আপনি ক্রমাগত আমাদেরকে আরো ভবিষ্যতের জন্য ঋণই করে যাবেন। আমি বহু সময় একটা কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের অতীতের যে অর্জন বর্তমানে যারা সব খেয়েছে এবং আমাদের ভবিষ্যৎকে বিক্রি করে আওয়ামী লীগ সরকার, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার, এই রেজিম ক্ষমতায় থাকছে এবং এই ক্ষমতায় থাকার জন্য আমরা তারা মানে রাষ্ট্রের কোনো রকম কোনো কিছু নিয়ে ন্যূনতম হবে না। ফরেন পলিসি নিয়ে যখন কথা হয়েছিল অনেক সময় বলেছি, এইটুকু বলে শেষ করি, একটা স্টেটের ফরেন পলিসি বেশিরভাগ সময় হওয়ার কথা, যদি যেখানে একটা গণতান্ত্রিক সরকার থাকে, স্টেটের এবং জনগণের যেখানে নানা রকম কোনো না কোনোভাবে উন্নতি হয়, ভালো হয়, সেরকম কিছু চেষ্টা থাকে। আর একটা অবৈধ রেজিম তার যাবতীয় নেগোসিয়েশন করে উইথ অল দ্য কান্ট্রিজ, এটা ইন্ডিয়া হোক, চায়না হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, রাশিয়া হোক, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ, তার মূল আলোচনা থাকে কিভাবে সে ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে পারে, কিভাবে তাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে চাপ কম দেবে, কিভাবে তাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে সাহায্য করবে। এই যদি করে এই হবে। সুতরাং আমরা জাস্ট একটা দেশকে তলিয়ে যেতে দেখছি, আমরা আসলে অনেকে এগুলো গুরুত্বভাবে বুঝি না, তাই আমরা প্রায় বলি এটা এপিটপিটে গেলে কি হবে না হবে না। আমাদের দেশটা এই রেজিমের হাতে একেবারে ধ্বংস হয়ে গেছে, আরো ধ্বংস হচ্ছে প্রতিদিন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।